হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মোশারেফ সায়েন্স বুস্টারে। আমরা আজকে শিখব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার। এখান থেকে গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে আদর্শ গ্যাস সমীকরণ আমরা কীভাবে প্রতিষ্ঠা করব, অ্যাভোগাড্রোর সূত্র সম্পর্কে জানব। তো গত ভিডিওগুলোতে আমি বয়েলের সূত্র, চার্লসের সূত্র এগুলো পড়িয়েছি। তো আজকে আমরা শুরু করতে চলেছি যে বয়েল এবং চার্লসের সূত্র যদি আমরা সমন্বয় করি, মানে একসাথে করি, তাহলে কি সূত্র প্রতিষ্ঠা হবে। বুঝে যাও, বয়েল এবং চার্লসের সূত্র অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। তো আমরা আজকে শিখব বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। তো ভালো করে লক্ষ্য করো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। বয়েল বয়েল ও চার্লসের সূত্রের সূত্রের সমন্বয় সূত্র। সমন্বয় সূত্র আমরা ধরে নিলাম, মনে করি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ভর সমান সমান এম, চাপ সমান সমান পি, আয়তন সমান সমান ভি, পরম উষ্ণতা সমান সমান টি। তাহলে এই জিনিসগুলো তো আমরা অলরেডি এর আগে ভিডিওগুলো তো বলছি। কোনো গ্যাসের ভরকে এম দিয়ে লেখা হয়, চাপ পি, আয়তন ভি, পরম উষ্ণতা টি। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা কি জানবো? বয়েলের সূত্র থেকে আমরা পাই ভি প্রপোর্শনাল 1/p। কিন্তু পাশে অবশ্যই শর্তগুলো লিখতে হবে। যখন গ্যাসের ভর ও উষ্ণতা মানে টি ধ্রুবক। এখন চার্লসের সূত্র থেকে পাই চার্লসের সূত্র থেকে কি পাবো? ভি প্রপোর্শনাল টি। এটা কোন কন্ডিশনে? যখন গ্যাসের এম ও পি ধ্রুবক। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই দুইটা সমীকরণ যদি আমরা একসাথে করি, তাহলে বয়েল ও চার্লসের সূত্র একত্রে করে পাই। তাহলে বয়েল ও চার্লসের সূত্র একত্রে যদি করি, তাহলে আমরা কি পাবো? দেখো, দুইটা সমীকরণের বাঁদিকে কত আছে? ভি। তাহলে ভি প্রপোর্শনাল টি উপরে আছে, উপরে লিখবো, পি নিচে আছে, নিচে লিখবো। তাহলে টি বাই পি। যখন দুইটা সূত্র বা তিনটে সূত্রকে এইভাবে লিখবো, তখন এদের প্রপোর্শনালের পরে যে অক্ষরগুলো আছে এগুলো হবে পরিবর্তনশীল। তাহলে যখন টি কমা পি পরিবর্তনশীল, তাহলে এই যে প্রপোর্শনাল চিহ্ন, এর আগের ভিডিওতেও আমি বলছি, এই প্রপোর্শনাল চিহ্ন যদি উঠে যায়, তাহলে কি হবে? সমান সমান আর একটা ধ্রুবক দিতে হবে। সেই সমান সমান আর ধ্রুবকটাকে আমরা কি দেব? তাহলে লক্ষ্য করো, এখানে যদি ধ্রুবকটাকে আমি কে দেই, তাহলে ভি সমান সমান কে টি বাই পি। পাশে লিখতে হবে, যেখানে কে একটি ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি পাবো? কোনাকুনি যদি গুণ করি, তাহলে পিবি বাই টি ইকুয়াল টু ধ্রুবক। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যে কোনো গ্যাসের চাপ এবং আয়তনের গুণফলকে যদি উষ্ণতা দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? ধ্রুবক পাবো। এবার আমি ধরি গ্যাসটির P1 চাপে আয়তন কত? V1। পরম উষ্ণতা সমান সমান T1, এবং P2 চাপে আয়তন V2, উষ্ণতা T2। তাহলে P2 চাপে আয়তন V2 ধরলাম, আর পরম উষ্ণতা ধরলাম T2। মানে এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো, বয়েল এবং চার্লসের সূত্রে এই সূত্রটা থেকে কি তাহলে লেখা যাবে?
V1 বাই কত T1 সমান সমান 2 গুলো বসালে P2 V2 বাই T2, যদি 3 বসাইতাম তাহলে এইভাবে চলতে থাকতো, ওই জন্য ডট 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 সমান সমান ধ্রুবক। এটাই হলো বয়েল এবং চার্চের সূত্রের সময় সূত্র। খুব ভালো করে পড়বে, এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই দেয়। হ্যাঁ, তো ভালো করে এটা পড়বে। এরপরে আমরা পড়ব যে আদর্শ গ্যাস কি। আদর্শ গ্যাস আমরা কিভাবে, আদর্শ গ্যাস সমীকরণ কি, আদর্শ গ্যাস কি, বাস্তব গ্যাস কি, তাহলে এই জিনিসগুলো লক্ষ্য করো। আদর্শ গ্যাস অ্যাকচুয়ালি কি? আদর্শ গ্যাস ভালো করে বোঝো। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। তাহলে আদর্শ মানে কি আমরা বুঝি যে ভালো। তার মানে আদর্শ গ্যাস হলো এমন গ্যাস যে গ্যাসগুলো যে কোনো চাপ এবং উষ্ণতায় বয়েল ও চার্চের সূত্র সঠিকভাবে মেনে চলে। তার মানে এক কথাই হলো যে সকল গ্যাস বয়েল এবং চার্চের সূত্র সঠিকভাবে মেনে চলে, যে কোনো চাপ এবং উষ্ণতায় বয়েল এবং চার্চের সূত্র সঠিকভাবে মেনে চলে, তাকে বলা হয় আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস কোনগুলো? যেগুলো মেনে চলে না। তার মানে যে সকল গ্যাস যে কোনো চাপ এবং উষ্ণতায় বয়েল ও চার্চের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এই সূত্রগুলো মেনে চলে না, তারা হলো বাস্তব গ্যাস। বা তাহলে আমাদের এবার প্রশ্ন জাগতে পারে যে কোনগুলো আদর্শ গ্যাস, কোনগুলো বাস্তব গ্যাস। অ্যাকচুয়ালি আদর্শ গ্যাস যার একটা কল্পনা মাত্র, কারণ আদর্শ গ্যাস পৃথিবীতে এমন কোনো গ্যাস নেই যে গ্যাসগুলো যে কোনো চাপ এবং উষ্ণতায় বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো এই সূত্রগুলো মেনে চলে। তাই আদর্শ গ্যাস জাস্ট একটা কল্পনা মাত্র, কিন্তু বাস্তব আমরা যত গ্যাসগুলো জানি এগুলো সবগুলোই হলো অ্যাকচুয়ালি বাস্তব গ্যাস। তাহলে এবার আসা যাক তোমার আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস। তাহলে তো আমরা জানলাম, এবার আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য কী, পার্থক্যটা ভালো করে পড়বে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তার মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল এবং চার্চের সূত্র যে কোনো চাপ এবং উষ্ণতায় মেনে চলবে, কিন্তু বাস্তব গ্যাসগুলো মেনে চলবে না। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কোনো কাজ করে না, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। হ্যাঁ, তো আদর্শ গ্যাসের আয়তন আমরা পাত্রের আয়তনের তুলনায় পাত্রের আয়তনের সমান ধরি, কিন্তু বাস্তব গ্যাসের আয়তনটা অনেক বেশি হয়। হ্যাঁ, ভালো করে এগুলো একটু পড়বে, পার্থক্য যে কোনো বইয়ে তোমরা পেয়ে যাবে, তো পার্থক্যটা পড়বে। হ্যাঁ, এবার আমরা আসি আদর্শ গ্যাস সমীকরণ আমরা কিভাবে প্রতিষ্ঠা করব। আদর্শ গ্যাস সমীকরণ বা বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্র প্রতিষ্ঠা। আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা, আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা বোঝো। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ আমরা কি পড়ব? দেখো, ধরি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ সমান সমান পি, আয়তন সমান সমান ভি, পরম উষ্ণতা সমান সমান টি, মোল সংখ্যা সমান সমান এন। তাহলে বয়েলের সূত্র থেকে কি পাবো? বয়েলের সূত্র থেকে পাওয়া যাবে ভি প্রপোর্শনাল 1/p। তাহলে কন্ডিশন কি? যখন গ্যাসের এন ও টি ধ্রুবক, চার্লসের সূত্র থেকে পাওয়া যাবে কি পাবো? ভি সমানুপাতিক টি, যখন গ্যাসের এন ও পি ধ্রুবক। অ্যাভোগাড্রো সূত্র থেকে পাওয়া যাবে ভি সমানুপাতিক এন, যখন গ্যাসের
পি ও টি ধ্রুবক। তাহলে এবার কয়টা সূত্র আমরা পাইলাম? 3টা। তাহলে উপরের সূত্র 3টিকে যদি আমরা একত্রে করি তাহলে কি পাবো? তাহলে উপরের সূত্র 3টিকে একত্রে করে পাই উপরের সূত্র 3টিকে একত্রে করে পাই তাহলে কি পাবো? দেখো, ভি সমানুপাতিক পিটা শুধু নিচে ছিল এন টি বাই পি। তাহলে কন্ডিশন কি? যখন গ্যাসের কি ধ্রুবক এন কমা টি কমা পি এগুলো হবে পরিবর্তনশীল। এবার এখানে আমাদের একটা ধ্রুবক দিতে হবে, সেই ধ্রুবকটাকে ধরলাম আর। তাহলে আর টি বাই পি। তাহলে আর কি? যেখানে আর একটি ধ্রুবক, যাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। হ্যাঁ, তাহলে আমরা যদি বজ্র গুণন করি পিভি সমান সমান এন আর টি, এটাই হলো এন মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে এই যে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা, এবার এই কোশ্চেনটা অন্যভাবে পরীক্ষায় থাকতে পারে যে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্র প্রতিষ্ঠা করো, তাহলে কিন্তু অ্যান্সার এটাই হবে। তাহলে ভালো করে পড়বে। এখন আমরা আসি যে আদর্শ গ্যাস সমীকরণ থেকে কিভাবে কোনো গ্যাসের আণবিক ভর নির্ণয় করব। তাহলে দেখো, আদর্শ গ্যাস সমীকরণটা আমরা কি জানি? কোশ্চেনটা হলো আদর্শ গ্যাস সমীকরণ থেকে গ্যাসের আণবিক ভর নির্ণয়। আদর্শ গ্যাস সমীকরণটা আমরা কি জানি? পিভি সমান সমান কত? এন আর টি। তাহলে পিভি সমান সমান এন মানে হলো ডাব্লিউ বাই এম, আর টি। এবার কোনটা মানে কি এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। পি মানে চাপ, ভি মানে আয়তন, এন মানে মোল সংখ্যা, আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি মানে পরমাণু উষ্ণতা, আর ডাব্লিউ মানে হলো গ্যাসের ভর, এম মানে হলো আণবিক ভর। তাহলে এগুলো কিন্তু পরিচয়গুলো পাশে লিখতে হবে। পি সমান সমান চাপ, ভি সমান সমান আয়তন, এন সমান সমান মোল সংখ্যা, আর সমান সমান সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি সমান সমান পরম উষ্ণতা, ডাব্লিউ সমান সমান গ্যাসের ভর, এম সমান সমান গ্যাসের আণবিক ভর, আর এন মানে হলো কিন্তু ডাব্লিউ বাই এম। তাহলে এখান থেকে আমরা কার মান বের করব? যদি বজ্র গণন করি পিভি এম সমান সমান ডাব্লিউ আর টি, তাহলে এখান থেকে এম এর মান যদি আমরা বের করি তাহলে কত হবে? ডাব্লিউ আর টি বাই পিভি। এইভাবে কিন্তু আদর্শ গ্যাস সমীকরণ থেকে কোনো গ্যাসের আণবিক ভর আমরা নির্ণয় করতে পারবো। হ্যাঁ, ভালো করে একটু দেখে নাও। এবার যদি দেয় আদর্শ গ্যাস সমীকরণ থেকে গ্যাসের ঘনত্ব কিভাবে নির্ণয় করবে, বুঝো? ঘনত্ব তাহলে আমরা কিভাবে আণবিক ভরের পরিবর্তে তাহলে কোশ্চেনটা হবে ঘনত্ব নির্ণয়। তাহলে এগুলো দাস পুরোটা সেমভাবে প্রতিষ্ঠা হবে, দাস এখানে গিয়ে আমরা একটু চেঞ্জ করে দেবো। ভালো করে বুঝো, এতটুক ঠিকই আছে। তাহলে ভিডিওটা ভালো করে দেখো, এতটুক ঠিকই থাকবে। ঘনত্ব মানে হলো ভর বাই আয়তন, মানে ডাব্লিউ বাই ভি বের করব। তাহলে ডাব্লিউর সাথে যে অক্ষরগুলো আছে সেগুলো নিচে যাবে, আর টি, আর উপরে হবে পি এম। তাহলে ডাব্লিউ মানে ভর বাই আয়তন মানে হলো ঘনত্ব ডি। তাহলে ডি সমান সমান পি এম বাই আর টি। এভাবেই কিন্তু কোনো গ্যাসের ঘনত্ব নির্ণয় করা যাবে। হ্যাঁ, এগুলো ভালো করে পড়বে। এবার আমরা আসি যে সার্বজনীন গ্যাস ধ্রুবক যে আছে তার একক কি, মান কত, এগুলো বইয়ে, যে কোনো বইয়ে তোমরা পেয়ে যাবে। আর এর মান এবং এককগুলো দেখো। এখানে এসআই পদ্ধতিতে আর এর মান কত? আর এর মান হলো 8.314
জুল, মোল ইনভার্স, কে ইনভার্স, ভালো করে মাথায় রাখবে। আর সিজিএস পদ্ধতিতে আর এর মান 8.314 ইন্টু 10⁻7 আর্ক, মোল ইনভার্স, কে ইনভার্স। একটু ভালো করে পড়বে এগুলো। তাহলে আর এই একক যদি পরীক্ষায় চায় তাহলে শুধু এককটা লিখবে, আর মান চাইলে মানটাও লিখতে হবে, এককটাও লিখতে হবে। এবার আমরা আসি অ্যাভোগাড্রো সূত্র। ভালো করে বোঝো অ্যাভোগাড্রো সূত্রটা কি। অ্যাভোগাড্রো সূত্র হলো নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, মানে এক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি গ্যাসের চাপ এবং উষ্ণতা যদি ধ্রুবক থাকে তাহলে গ্যাসের আয়তন গ্যাসটির মোল সংখ্যার সাথে সমানুপাতিক। এটাই হলো অ্যাভোগাড্রো সূত্র। আমরা যদি কোনো গ্যাসের চাপ যদি পি ধরি, ভালো করে বোঝো, পি, উষ্ণতা যদি ধরি টি, এই দুইটা ধ্রুবক থাকবে। ভালো করে বোঝো, এই দুইটা ধ্রুবক, তাহলে গ্যাসটির আয়তনকে আমরা কোন অক্ষর দিয়ে লিখি? আয়তন মানে হলো ভি, আর মোল সংখ্যা হলো ছোট হাতের এন। তাহলে অ্যাভোগাড্রো সূত্রটা কি? কোনো গ্যাসের চাপ এবং উষ্ণতা যদি ধ্রুবক থাকে গ্যাসের আয়তন গ্যাসটির মোল সংখ্যার সমানুপাতিক, তার মানে ভি সমানুপাতিক হলো এন। তাহলে এটা কোন কন্ডিশনে? যখন গ্যাসের পি ও টি ধ্রুবক। তাহলে লক্ষ্য করো ভি সমান সমান কে এন। একটা জিনিস লক্ষ্য করো, তাহলে গ্যাসের আয়তন গ্যাসের মোল সংখ্যার সাথে সমানুপাতিক। এটাই হলো তোমার অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ। হ্যাঁ, এবার অ্যাভোগাড্রো সূত্রের যদি আমাদের ভি ভার্সেস এন যদি লেখচিত্র অঙ্কন করতে বলে তাহলে আমরা কিভাবে করব? দেখো, অ্যাভোগাড্রো সূত্র থেকে ভি হাইফেন এন লেখচিত্র প্রতিষ্ঠা বা লেখচিত্র কেমন হবে? লেখচিত্র আমরা যে অ্যাভোগাড্রো সূত্র থেকে দেখলাম ভি প্রপোর্শনাল কত? এন, তার মানে ভি বাড়লে এনও বাড়বে, ভি কমলে এনও কমবে। তাহলে লেখচিত্র যদি আমরা অঙ্কন করি, এইদিকে ওয়াই অক্ষ বরাবর, এইদিকে এক্স অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর দেব আমরা ভি, আর এক্স অক্ষ বরাবর দেব এন। তাহলে কোনো গ্যাসের আয়তন বাড়লে এনও বাড়বে, আয়তন কমলে এনও বাড়বে, তাহলে এনও কমবে। তাহলে লেখচিত্রটা এইরকম হবে। এটাই হলো অ্যাভোগাড্রো সূত্রের ভি হাইফেন এন লেখচিত্র। হ্যাঁ, তাহলে যে টপিকগুলো পড়া হলো এগুলো একটু ভালো করে মাথায় রাখবে। অ্যাভোগাড্রো সূত্র। এবার আমরা আসি গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। গেলুসাকের গ্যাস আয়তন সূত্র বোঝো। গেলুসাকের গ্যাস আয়তন সূত্র কি বলছে? নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে, মানে কোনো গ্যাসের চাপ এবং উষ্ণতা যদি ধ্রুবক থাকে তাহলে বোঝো কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যখন গ্যাসগুলি বিক্রিয়া করবে তখন গ্যাসগুলির আয়তন পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকবে। পূর্ণ সংখ্যা মানেটা কি? মানে কোনো 1, 2, 3, 4, 5 এইরকম সংখ্যাগুলো হলো পূর্ণ সংখ্যা। মানে মেন কথা হলো এখানে বিক্রিয়ক যে গ্যাসগুলো থাকবে তার আয়তন থাকবে পূর্ণ সংখ্যায়, মানে 2:3 হতে পারে, বা 5:7 হতে পারে, 1:4 হতে পারে। মানে কখনো ভগ্নাংশ, মানে বাই আকারে সংখ্যা হবে না। এবার বলছে সেই বিক্রিয়ার ফলে যদি যেগুলো গ্যাস সৃষ্টি হয় তাহলে এই গ্যাসগুলির আয়তনও বিক্রিয়ক পদার্থের আয়তনের সঙ্গে ওই পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকবে। তো বন্ধুরা, আজ ভিডিও এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, তোমরা ভালো করে লক্ষ্য করো, যেগুলো আমি পড়াইলাম একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখো। যদি কারো কোথাও যদি কনফিউশন থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবে, আমি সেগুলো পুনরায় বলে দেবো। থ্যাংক ইউ।